Hello everyone. So today we will discuss the block 2. So let's start with what is planning. So planning is the process of deciding what to do, how to do, when to do and who will do. So basically planning মানে কি যে আমরা কি করব আর যে জিনিসটা করব এটা কিভাবে করব কখন করব আর কে করবে So planning is deciding in advance the future course of action for achieving organizational objectives. মানে প্ল্যানিং মানে হচ্ছে সোজা বাংলায় যে অ্যাডভান্সে ফিউচার কোর্স অফ অ্যাকশন ডিসাইড করা যে ফিউচারে আমরা কি করব আমাদের অর্গানাইজেশনাল অবজেক্টিভস অ্যাচিভ করার জন্য তো প্ল্যানিং রিডিউসেস আনসার্টেনিটি ইট প্রোভাইডস এ ডাইরেকশন ইট ইমপ্রুভস এফিসিয়েন্সি ইট ফ্যাসিলিটেটস কোঅর্ডিনেশন এন্ড ইট হেল্পস ইন কন্ট্রোল So what are the characteristics of planning? Planning is always goal oriented. That is, there is always focus on achieving organizational objectives and it is a primary function. It is a primary function. Basically, সব managerial functions এর আগে planning দরকার। Planning function না হলে আমরা further functions গুলোতে যেতেই পারবো না। এটা একটা intellectual process. It requires analysis, forecasting and judgment. আমাদের অ্যানালাইসিস করতে হয় ফিউচার প্রেডিকশন করতে হয় আর জাজমেন্ট দিতে হয় প্ল্যানিং ইজ অলসো কন্টিনিউয়াস প্রসেস প্ল্যানিং একটা অনগোয়িং আর ডাইনামিক প্রসেস এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে আর আপডেট হতে থাকে প্ল্যানিং ইজ অলসো ফ্লেক্সিবল ইন নেচার প্ল্যানস ক্যান বি মডিফাইড অ্যাকর্ডিং টু চেঞ্জিং সিচুয়েশনস আমাদের সিচুয়েশন চেঞ্জ হলে আমরা প্ল্যানও সঙ্গে সঙ্গে সেম টাইমে মডিফাই করতে পারি প্ল্যানিং ইজ ফিউচার ওরিয়েন্টেড That is, it is concerned with future actions and results. আমরা ফিউচারের কথা ভেবে প্ল্যানিং করি Now, why is planning important? Because it provides a direction. মানে এমপ্লয়িরা জানতে পারবে আগে থেকেই যে অর্গানাইজেশনের গোলসটা কি ক্লিয়ারলি জানতে পারবে It reduces risk and uncertainty. মানে ফিউচার প্রবলেমস কি কি হতে পারে এটা আমরা আগে থেকেই অ্যান্টিসিপেট করে নিই আর অ্যাকর্ডিংলি সলিউশনসও প্ল্যান করে রাখি তারপর প্ল্যানিং কোঅর্ডিনেশন ইমপ্রুভ করে দ্যাট ইজ অ্যাক্টিভিটিজ আর সিনক্রোনাইজড এফেক্টিভলি ইট অলসো ফ্যাসিলিটেটস ডিসিশন মেকিং ম্যানেজার্স অল্টারনেটিভ সলিউশনস ইভালুয়েট করতে পারে তারপর ডিসাইড করতে পারে সিস্টেম্যাটিক্যালি যে কোন কোর্স অফ অ্যাকশনটা চুজ করা উচিত কোন সিচুয়েশনে তারপর প্ল্যানিং অলসো এনহ্যান্সেস এফিসিয়েন্সি It basically avoids wastage of resources. Resources waste করতে দেয় না Resources এর wastage কমান and planning is the basis for control. মানে actual performance can be compared with the planned performance. মানে আমরা কিছু একটা প্ল্যান করে রেখেছি যে ফিউচারে এটা এটা হবে এটা আমরা চাই অ্যাকচুয়াল পারফরম্যান্সটা আমরা ওই আমাদের যে ফিউচারের যে প্ল্যানটা আমরা ভেবে রেখেছি ওই এক্সপেকটেশনটার সাথে আমরা কম্পেয়ার করতে পারবো যে ঠিক প্ল্যান অনুযায়ী চলছে কিনা But what are the main objectives of planning? So first objective is achievement of organizational goals. Second objective is optimum utilization of resources. তারপর reduction of uncertainty মানে uncertainty কমানো তারপর coordination better করা next cost reduction তারপর competitive advantage sustain করা তারপর decision making better করা and ensuring organizational growth and survival Now what are the different types of plans So plans অনেক রকমের হতে পারে First type is called objective objective মানে কি অবজেক্টিভ মানে হচ্ছে ডিজায়ার্ড এন্ড রেজাল্ট মানে আলটিমেটলি আমি এন্ড রেজাল্ট হিসেবে কি চাই ওটা হচ্ছে আমার অবজেক্টিভ বা গোল তারপর আমাদের আছে পলিসিস মানে কি পলিসিস বেসিক্যালি গাইডলাইনস যেগুলো ফিক্সড থাকে ফর ডিসিশন মেকিং তারপর আমাদের আছে প্রসিডিওর মানে স্টেপ বাই স্টেপ মেথড ফর অ্যাক্টিভিটি মানে যেমন ধরো প্রসিডিওর অফ মেকিং এ কেক অফ বেকিং এ কেক মানে একটা কেকের রেসিপি ওটা একটা প্রসিডিওর কেন ওখানে স্টেপস দেওয়া থাকে 7টা স্টেপ আছে 7টা স্টেপ ফলো করলে তোমার কেকটা রেডি হয়ে যাবে
তারপর আমার কি আছে, তারপর আমার আছে রুলস। রুলস মানে কি? রুলস হচ্ছে কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন উইদাউট ফ্লেক্সিবিলিটি। রুলস কি? স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন যেটাতে কোনো ফ্লেক্সিবিলিটি থাকে না, ওটা একদম রিজিড থাকে, যা বলেছে তাই করতে হবে। তারপর থাকতে পারে বাজেট। বাজেট মানে কি? ফাইন্যান্সিয়াল প্ল্যান ফর ফিউচার অ্যাক্টিভিটিস। তো বাজেট কি? বাজেট হচ্ছে ফাইন্যান্স রিলেটেড কোনো প্ল্যান, ফিউচারের অ্যান্টিসিপেশন করে, যে ফিউচারে আগামী 1 বছর আমার কত টাকা খরচা হতে পারে কোথায়, ওটা হচ্ছে বাজেট। তারপর হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম মিন্স এ কম্বিনেশন অফ গোলস, পলিসিস, প্রসিডিওর অ্যান্ড বাজেটস। এখন আমরা আরেকটু ডিটেইলসে পড়ি। অবজেক্টিভ কি? অবজেক্টিভ এর ফিচার্স কি কি? অবজেক্টিভের ফিচার্স হচ্ছে স্পেসিফিক কিছু টার্গেট থাকে, ওই টার্গেটটা মেজারেবল থাকে, অ্যান্ড ইট ইজ টাইম বাউন্ড অ্যান্ড গোল ওরিয়েন্টেড। টাইম বাউন্ড মানে কি? তো কবের মধ্যে আমার এই গোলটা অ্যাচিভ করতে হবে ওটাও আমি বলে দেবো। যেমন এখানে এক্সাম্পলে দেওয়া আছে ইনক্রিজ সেলস বাই 20%, এটা একটা অবজেক্টিভ হতে পারে। রিডিউস কস্ট বাই 10%, এটা একটা অবজেক্টিভ হতে পারে। বাট কবের মধ্যে ইনক্রিজ করতে হবে সেলস? এটা কি যখন খুশি ইনক্রিজ করলেই হবে? না, এখানে একটা টাইমও মেনশন থাকতে হবে। ইনক্রিজ সেলস বাই 20% উইদিন নেক্সট কোয়ার্টার। রিডিউস কস্ট বাই 10% ইন এ ইয়ার, কবের মধ্যে করতে হবে ওটাও মেনশন থাকতে হবে, টাইমটা মেনশন করতে হবে। তারপর হচ্ছে কি আমাদের পলিসিস। পলিসিস কি করে? পলিসিস গাইডস ম্যানেজারিয়াল ডিসিশন, they promote consistency across the organization and reduce confusion. যেমন প্রমোশন বেসড অন মেরিট এন্ড পারফরম্যান্স। যদি প্রমোশন মেরিটের উপর আর পারফরম্যান্সের উপর বেস করে দেওয়া হয় তাহলে কনসিস্টেন্সি থাকবে, কোনো বায়াসনেস থাকবে না। তারপর আমার আছে প্রসিডিওরস। প্রসিডিওরস কি? সিকোয়েন্সিয়াল স্টেপস ফর ওয়ার্ক পারফরম্যান্স। প্রসিডিওর ফলো করলে কি হয় লাভ? ইট এনশিওরস ইউনিফর্মিটি, আমি রেজাল্ট সেম পাবো। আমি যদি সেম 7টা স্টেপ ফলো করি, আমি যে কেকটা বানাবো আর তুমি যে কেকটা বানাবে দুটোরই সেম টেস্ট হবে যদি আমি একদম প্রপারলি 7টা স্টেপ ফলো করি, যেটা আমার রেসিপি বুকে দেওয়া আছে। ঠিক আছে? যেমন এমপ্লয়ি রিক্রুটমেন্ট প্রসিডিওর, ওটার কিছু স্পেসিফিক স্টেপস থাকে যে রিক্রুটমেন্ট কি করে করতে হয়, ওটা আমি করি, তুমি করো, অন্য কেউ করুক, সবার সেম স্টেপগুলোই ফলো করতে হবে, তো ওটা একটা প্রসিডিওর। তারপর আমাদের কি আছে? তারপর আমাদের আছে রুলস। রুলস মানে কি? ম্যান্ডেটরি ইনস্ট্রাকশন, নো ডিসক্রিশন ইজ অ্যালাউড, কোনো ডেভিয়েশন হতে পারবে না, এটা সবার জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এটা সবাইকে ফলো করতে হবে। যেমন আমার এখানে অফিসে একটা সাইন টাঙানো আছে, নো স্মোকিং ইজ অ্যালাউড ইন অফিস প্রিমিসেস। তো এটা শুধু সিইওর জন্য বা আমার জন্য বা নর্মাল এমপ্লয়িদের জন্য এরকম কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রেফারেন্স নেই, এটা সবার জন্য। এটা অফিসে যারা যারা প্রেজেন্ট আছে, যারা গেস্ট আসবে, যারা রোজ আসে, সবার জন্য, টপ এক্সিকিউটিভ থেকে লাইন ম্যানেজার অব্দি সবার জন্য সেম রুল। তারপর হচ্ছে আমার প্রোগ্রাম। প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্ল্যান, ইট ইনক্লুডস বোথ অবজেক্টিভস, পলিসিস, বাজেটস এন্ড প্রসিডিওরস, মানে সবগুলো কম্পোনেন্টই এক্সিস্ট করে এটা। তারপর আমাদের কি আসছে? বাজেট। এবার বাজেট মানে কি? বাজেট ইজ এ কোয়ান্টিটেটিভ ফাইন্যান্সিয়াল প্ল্যান প্রিপেয়ার্ড ফর এ ফিউচার পিরিয়ড, মানে এটা একটা প্রপারলি প্রিপেয়ার্ড ফাইন্যান্সিয়াল প্ল্যান, যে আগামী দিনে আমার কোথায় কোথায় কি কি খরচা হতে পারে একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট নাম্বারে আমি লিখে রাখবো, ক্যালকুলেট করব, ওটা হচ্ছে বাজেট। বাজেট কেন দরকার? আমি কত টাকা আমার রাখতে হবে, কত টাকা আমার দরকার ফিউচারে, এটা জানার জন্য বাজেট দরকার, আগের থেকে আমার প্ল্যান করে রাখতে হবে। তো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বাজেট? ফার্স্ট ইজ সেলস বাজেট, তারপর আসছে প্রোডাকশন বাজেট, নেক্সট ক্যাশ বাজেট, এন্ড দেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট। তো হোয়াট ইজ এ ক্যাশ বাজেট? মানে ক্যাশ ইন হ্যান্ড আর ব্যাংক কত রাখতে হবে, ওটা হচ্ছে ক্যাশ বাজেট। প্রোডাকশন বাজেট কি? প্রোডাকশন অ্যাক্টিভিটিস এর জন্য কতটুকু টাকা আমরা সরিয়ে রাখতে হবে, ওটা হচ্ছে প্রোডাকশন বাজেট।
তারপর সেলস অ্যাক্টিভিটিস যেমন সেলস প্রমোশন অ্যাডভার্টাইজিং স্পেন্ডিং মার্কেটিং ক্যাম্পেইনস ওগুলোর জন্য কত টাকা আমার সাইড করে রাখতে হবে ওটা হচ্ছে সেলস বাজেট। তারপর ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট কি, মানে ক্যাপিটালে আমার কত খরচা লাগবে, যেমন আমার কোনো নতুন মেশিনারি নিতে লাগবে বা কোনো একটা নিউ বিল্ডিং বা নতুন একটা জমি কিনতে লাগবে, ওটার জন্য আমার কতটুকু বাজেট রাখতে হবে, ওটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট। তো ওয়াই ইজ বাজেটিং ইম্পর্টেন্ট? ফর কস্ট কন্ট্রোল। আমি যতটা টাকা প্ল্যান করেছি আমি খরচা করব অতটুকুই যাতে খরচা হয়, টু প্রিভেন্ট ওভার স্পেন্ডিং, আমি যাতে ওভার স্পেন্ড না করি। টু এনশিওর অপটিমাইজড রিসোর্স অ্যালোকেশন, আমি যাতে ঠিক জায়গায় ঠিক রিসোর্স অ্যালোকেট করি, আমার কোনো রিসোর্স যাতে খালি বসে না থাকে, আমার যাতে ম্যাক্সিমাম আউটপুট পাই আমি মিনিমাম ইনপুট থেকে। তারপর পারফরমেন্স ইভ্যালুয়েশন এন্ড মেইনটেইনিং এ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন থাকার জন্য। নেক্সট আসছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। হোয়াট ইজ এমবিও? So MBO or management by objectives is a system where managers and employees jointly set objectives and evaluate performance. It was developed by Peter Drucker. The main focus is that the results are and goals are achieved. এখানে কি করে বেসিক্যালি MBO তে, ধরো একজন ম্যানেজার ও দুজন এমপ্লয়ির সাথে একটা টিম বানালো, ওরা জয়েন্টলি বসে মিটিং করবে প্রতি সপ্তাহের এন্ডে, মেবি ওরা প্রতি স্যাটারডেতে একটা মিটিং করে, ওরা কিছু পার্সোনাল আর প্রফেশনাল গোলস সেট আপ করে যে এই অবজেক্টিভস গুলো আমার অ্যাচিভ করতে হবে, তারপর এগুলো ম্যানেজার ট্র্যাকিং করে, ওরা ফিডব্যাক দেয় একজন আরেকজনকে যে কি কি গোল অ্যাচিভ করেছে, কি প্রবলেম ফেস করেছে, এন্ড অ্যাকর্ডিংলি ওরা সলিউশনস ভাবে। ধরো কিছু এমপ্লয়িজ ইংলিশে ঠিক করে কমিউনিকেট করতে পারে না, তো ম্যানেজার তো ওকে তাহলে ইংলিশ কি করে ইমপ্রুভমেন্ট করবে এটার জন্য কিছু অবজেক্টিভস দিল, যেমন এই বইটা পড়ে আসবে বা এই ট্রেনিংটা কমপ্লিট করে আসবে, তারপর কি কি ডিফিকাল্টি ফেস করেছে এগুলো নিয়ে ডিসকাশন করবে, একজন আরেকজনকে ফিডব্যাক দেবে। So what are the characteristics of MBO? It is a goal oriented approach. এটা শেষে একটা গোল থাকে যেটা আমরা অ্যাচিভ করতে হবে। It is a participative management. এখানে participative management হয়, সবাই পার্টিসিপেট করে। অবজেক্টিভস গুলো সবসময় ক্লিয়ার থাকে, এটা পারফরম্যান্স ইভ্যালুয়েশন করা হয়, পিরিয়ডিক রিভিউ করা হয়, যেমন আমি বললাম ইদার উইকেন্ডে বা প্রতি মান্থে একবার বা প্রতিদিন 1 ঘন্টা করে ডিসকাশন হয়। এতে কি হয়, কমিউনিকেশন ইমপ্রুভ হয়, এমপ্লয়ীদের মোটিভেশন বাড়ে। এটার ইম্পর্টেন্স কি, এটা কেন দরকার এমবিও? টু অ্যালাইন দ্য ইন্ডিভিজুয়াল গোলস উইথ অর্গানাইজেশনাল গোলস, মানে যাতে ইন্ডিভিজুয়ালের গোলগুলো ফুলফিল হয় আর অর্গানাইজেশনের গোলগুলো ফুলফিল হয় সেম টাইমে। So what are the specific steps that need to be followed in MBO? প্রসেসটা কি? ফার্স্ট স্টেপ কি? To define the organizational objectives. Organizational objective কি এটা ডিফাইন করা। সেকেন্ড স্টেপ ইজ setting the departmental objectives. Third step is joint goal setting by managers and employees. Fourth step, defining the responsibilities. কার কি responsibility? Fifth step, monitoring the performance. Sixth step, performance appraisal. And the final step is providing feedback and taking corrective actions. Now let us study what is the advantages of MBO. It helps in improving performance. It enhances motivation of the employees. It fosters better communication for employees. It provides a clear direction about the responsibilities. Responsibilities gulo clear theke je kar ki responsibility. It helps in effective control. Limitations ki MBO. It is a very time consuming process যেহেতু participative management. Objective setting টা খুব difficult হয়ে যায় যেহেতু আমার পার্সোনাল গোল আর অর্গানাইজেশনাল গোলকে আমার অ্যালাইন করতে হবে। There may be resistance to change and it requires continuous monitoring. এবার আমরা এসেছি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ। স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি? স্ট্র্যাটেজি মানে লং টার্ম, আমি বলেছিলাম। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইনভলভস লং টার্ম প্ল্যানিং টু অ্যাচিভ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। স্ট্র্যাটেজিক প্ল্যানিং মানে কি?
লং টার্ম প্ল্যানিং করতে হবে যাতে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাচিভ করতে পারি আর সাস্টেইন করতে পারি। তো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং? ইট হ্যাজ আ লং টার্ম ওরিয়েন্টেশন, মানে আমরা লং টার্মের কথা চিন্তা করি, ভবিষ্যতের কথা চিন্তা করি। এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ইজ ডান, ইন্টারনাল আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট দুটোকে আমরা অ্যানালাইজ করি। মেইন ফোকাসটা থাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা অ্যাচিভ করা আর ফিউচারের গ্রোথের কথা চিন্তা করা। এবার একটা স্ট্র্যাটেজিক ডিসিশনস কি কি হতে পারে? এক্সপানশন হতে পারে, ডাইভার্সিফিকেশন হতে পারে, মার্কেট পেনিট্রেশন হতে পারে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হতে পারে। এক্সপানশন মানে কি? আমার কোম্পানিকে আমি আরো বড় করব, আমি আরো অন্যান্য মার্কেটে যাব। ডাইভার্সিফিকেশন মানে কি? আমি নতুন মার্কেটে নতুন প্রোডাক্ট বা সার্ভিস সাপ্লাই করব। মার্কেট পেনিট্রেশন মানে কি? আমি মার্কেটে সবচেয়ে বড় লিডার হয়ে যাব, মার্কেট শেয়ার ক্যাপচার করব। প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি? এক্সিস্টিং প্রোডাক্টের আমি ক্যারেক্টারিস্টিক্স আরো ইমপ্রুভ করব, আরো নিউ নিউ ফিচার্স দেব, ইনোভেশন আনবো। এবার পলিসি কি ছিল? পলিসিজ আর জেনারেল গাইডলাইন্স ফর ডিসিশন মেকিং। তো অবজেক্টিভ কি পলিসি? পলিসি কেন বানানো হয়? হোয়াই ইজ পলিসি ফর্মড? টু এনশিওর কনসিস্টেন্সি ইন ডিসিশন মেকিং, টু রিডিউস অ্যাম্বিগুইটি, কনফিউশন রিডিউস করার জন্য, আর টু ইমপ্রুভ কোঅর্ডিনেশন। কত রকমের পলিসিস হতে পারে? পার্সোনাল পলিসিস হতে পারে, মানে এইচআর রিলেটেড পলিসিস, ফাইন্যান্সিয়াল পলিসিস হতে পারে, মার্কেটিং পলিসিস, প্রোডাকশন পলিসিস। এবার আমরা এসেছি প্ল্যানিং প্রিমাইসেসে। প্ল্যানিং প্রিমাইসেস মানে কি? তো প্ল্যানিং প্রিমাইসেস আর অ্যাজাম্পশনস অ্যাবাউট ফিউচার কন্ডিশনস এফেক্টিং প্ল্যানস। সো বেসিক্যালি প্ল্যানিং প্রিমাইসেস মানে হচ্ছে ফিউচারে কিছু একটা হতে পারে এটা অ্যাজিউম করা, যেটা আমাদের প্ল্যানকে এফেক্ট করতে পারে। মানে ফিউচারের কোনো একটা কন্ডিশন আমাদের প্ল্যানকে কিভাবে এফেক্ট করবে এটা অ্যাজাম্পশন করা। তো টাইপস কি প্ল্যানিং প্রেমাইসেস এর? টু টাইপস। ফার্স্ট ইজ ইন্টারনাল প্রেমাইসেস, নেক্সট ইজ এক্সটার্নাল প্রেমাইসেস। ইন্টারনাল প্রেমাইসেস কি কি হতে পারে? যেমন ক্যাপিটাল অ্যাভেলেবিলিটি, ফিউচারে আমার কাছে কত ক্যাপিটাল অ্যাভেলেবল থাকবে ওটার উপর বেস করে আমি প্ল্যান করব। অথবা ওয়ার্কফোর্স ক্যাপাবিলিটি, আর ফিউচারের ওয়ার্কফোর্সের ক্যাপাবিলিটি কতটুকু থাকবে। অর্গানাইজেশনাল পলিসিস, ফিউচারে যদি চেঞ্জ হয়। তারপর আমার আসছে এক্সটার্নাল প্রিমাইসেস। ওখানে কি কি আসতে পারে? ইকোনমিক কন্ডিশনস, যেমন হঠাৎ করে যদি যুদ্ধ লেগে যায়, ওয়ার্ল্ড ওয়ার 3 লেগে যায়, তাহলে কি হবে, তখন আমি কি প্ল্যান করব। গভর্নমেন্ট রেগুলেশনস যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, আমি কি প্ল্যান করব। টেকনোলজি চেঞ্জ আসলে কি করব। আমার কম্পিটিটর যদি কোনো নিউ স্টেপ নেয়, যদি ইনোভেশন আনে, তখন আমি কি করব। তারপর আমার আসছে ফোরকাস্টিং। Forecasting কি? Forecasting is predicting future events based on past and present information. তো forecasting মানে বেসিক্যালি হচ্ছে পাস্ট আর প্রেজেন্টের যা যা ইনফরমেশন অ্যাভেলেবেল আছে ওটার উপর ডিপেন্ড করা ফিউচার প্রেডিক্ট করা, যে ফিউচারে কি ইভেন্ট হতে পারে। তো ফোরকাস্টিং কেন করা হয়? টু রিডিউস আনসার্টেনিটি, আনসার্টেনিটি কমানোর জন্য। নেক্সট, প্ল্যান করার জন্য, প্ল্যান করতে হেল্প করে, আর ডিসিশন মেকিং ও ইমপ্রুভ করে। এরিয়াস কি কি ফোরকাস্টিং এর? মেইন এরিয়াস, ফার্স্ট ইজ সেলস ফোরকাস্টিং, যে ফিউচারে আমার সেলস কতটুকু হতে পারে। ডিমান্ড ফোরকাস্টিং, ফিউচারে আমার প্রোডাক্টস এর ডিমান্ড কত হতে পারে মার্কেটিং এ। ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং, ফিউচারে আমার কতটুকু ফাইন্যান্সেস দরকার হতে পারে। তো what are the various techniques of forecasting? First are qualitative techniques, next is quantitative techniques. Qualitative techniques means something which is not concerned with numericals or numbers. Or quantitative techniques a number exist করে, ঠিক আছে। Qualitative techniques কি কি? Expert opinion, Delphi method or market surveys. Expert opinion মানে কি? আমি কোন এক্সপার্টকে জিজ্ঞেস করব, ওর অপিনিয়ন নেব। ডেলফি মেথড মানে কি? এ গ্রুপ অফ এক্সপার্টস আনবো, তারপর ওদের সাথে বসে মিটিং করব। মার্কেট সার্ভে করতে পারি, আমি কাস্টমারকে ফোন করে জিজ্ঞেস করলাম, ডিটেইল ফিডব্যাক নিলাম, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স রাখলাম।
কোয়ান্টিটেটিভ টেকনিক্সে কি করতে পারবো, ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারবো, স্ট্যাটিস্টিক্যাল মেথডস যেমন মিন, মিডিয়ান, মোড, এনোভা, রিগ্রেশন এসব ইউজ করতে পারবো, টাইম সিরিজ অ্যানালাইসিস করতে পারবো। কোয়ান্টিটেটিভ টেকনিক্স যখন করবো তখন আমি মার্কেট সার্ভে করতে পারবো, বাট সার্ভের কোয়েশ্চেন্স গুলো ক্লোজ এন্ডেড হবে, যেমন ইয়েস নো অ্যান্সার থাকবে, অথবা ফিক্সড অপশন দেওয়া থাকবে, 5টা অপশন আছে, স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, এরকম টাইপের আছে। তারপর আমাদের কি আসছে, ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে কি, ডিসিশন মেকিং ইজ দ্য সিলেকশন অফ বেস্ট অল্টারনেটিভ ফ্রম অ্যাভেলেবল অপশনস, মানে অ্যাভেলেবল অপশনস গুলোর থেকে বেস্ট অপশনটা সিলেক্ট করা, ওটাই হচ্ছে ডিসিশন মেকিং। ইট ইজ এ রেশনাল প্রসেস, it is goal oriented, it is a continuous activity and involves alternatives. এটা একটা রেশনাল প্রসেস, লজিক্যাল থিংকিং দরকার এই প্রসেসটা, ডিসিশন মেকিং এর। একটা গোল থাকে, গোলটা অ্যাচিভ করার জন্য ডিসিশনটা নেওয়া হয়, এটা একটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি, আর অনেকগুলো অপশনস अवेलेबल থাকে। যদি তোমার কাছে অপশনই থাকে না, একটাই অল্টারনেটিভ আছে, তোমার কাছে অপশনই নেই, তাহলে তুমি ডিসিশন কি বানাবে? তোমার কাছে যেটা আছে তুমি ওটাই করবে, যখন তোমার কাছে অপশনস থাকবে তখনই তো তুমি ডিসিশন বানাবে। তুমি এই অপশনগুলো কম্পেয়ার করবে, তারপর ডিসাইড করবে যে কোনটা চুজ করবে। তো ডিসিশন মেকিং ইজ দ্য সেন্ট্রাল ফাংশন অফ ম্যানেজমেন্ট। তো ম্যানেজারের কাজ কি, যদি তোমাকে এক ওয়ার্ডে ডেসক্রাইব করতে বলে তখন বলবে ডিসিশন মেকিং। এখন আমি বলবো যে স্টেপস কি ডিসিশন মেকিং এর, হোয়াট আর দ্য স্টেপস ইন ডিসিশন মেকিং। দ্য ফার্স্ট স্টেপ ইজ আইডেন্টিফাই দ্য প্রবলেম, মানে প্রথমে আমার আইডেন্টিফাই করতে হবে যে আমার প্রবলেমটা কি। নেক্সট স্টেপ ইজ অ্যানালাইজিং দ্য প্রবলেম, মানে আমি অ্যানালাইজ করব যে আমার প্রবলেমটা কি। তারপর কি করব, থার্ড স্টেপ ডেভেলপ দ্য অল্টারনেটিভস, মানে কি কি অপশন হতে পারে এই প্রবলেমটা সলভ করার জন্য। নেক্সট ইভালুয়েট দ্য অল্টারনেটিভস, মানে আমি অপশনগুলোকে কম্পেয়ার করব যে কোন অপশনটার কি প্রোস এন্ড কনস আছে। তারপর ফিফথ স্টেপ ইজ সিলেক্টিং দ্য বেস্ট অল্টারনেটিভ, আমি বেস্ট অপশনটা চুজ করব। তারপর সিক্সথ স্টেপ মিন্স ইমপ্লিমেন্টিং দ্য ডিসিশন, ওই ডিসিশনটা আমি অ্যাকশনে আনবো, মানে ওটা আমি অ্যাকচুয়ালি করব, এতক্ষণ আমি ভাবছিলাম, এখন আমি ইমপ্লিমেন্ট করব। তারপর কি করব, ফাইনাল স্টেপ ইভালুয়েট করব রেজাল্টস গুলো, যে আমার ডিসিশনটা ঠিক কি ভুল ছিল এটা ডিসাইড করব। এতে কি লাভ হবে, ফিউচার ডিসিশন মেকিং এ আমার হেল্প হবে। Now what are the different types of decisions? First is programmed decision. So what is a programmed decision? Programmed decision means routine and repetitive decisions. যেমন লিভ অ্যাপ্রুভাল, ইনভেন্টরি রিঅর্ডার, এগুলো আমার সবসময় করতে হয় রেগুলার বেসিসে, এটা রুটিনের মধ্যেই পড়ে। তো এগুলো হচ্ছে প্রোগ্রাম ডিসিশনস। তারপর আমার কি আসছে, নন প্রোগ্রাম ডিসিশনস মিন্স কমপ্লেক্স এন্ড ইউনিক ডিসিশনস, এগুলো যখন খুশি তখন নিতে হতে পারে, এটা রুটিনের মধ্যে পড়ে না, এটা রেগুলার বেসিসে নেওয়া হয় না। যেমন বিজনেস এক্সপানশন অথবা মার্জার এন্ড অ্যাকুইজিশন, এই ডিসিশন গুলো তো আমি রোজ রোজ নেই না, যখন দরকার শুধু তখন নেই। এবার আমরা পড়বো কিছু ডিসিশন মেকিং মডেলস। তো ফার্স্ট ডিসিশন মেকিং মডেল হচ্ছে রেশনাল ডিসিশন মেকিং মডেল। এই ডিসিশন মেকিং মডেলটা কি হয়, অ্যাজাম্পশন করা হয় যে ডিসিশন মেকারের কাছে কমপ্লিট ইনফরমেশন অ্যাভেলেবেল আছে, ক্লিয়ার অবজেক্টিভস আছে, একটা লজিক্যাল ইভালুয়েশন করা হয়, তারপর বেস্ট অল্টারনেটিভ সিলেক্ট করা হয়। যেমন আমি একটা সাপ্লায়ার চুজ করবো র ম্যাটেরিয়ালস এর জন্য, আমার কাছে যারা যারা সাপ্লায়ার অ্যাভেলেবেল আছে ওদের ব্যাপারে আমার কাছে সব ইনফরমেশন আছে, তা আমি আগে কম্পেয়ার করবো যে কোন সাপ্লায়ার থেকে আনলে আমি কি লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে, তারপর আমি চুজ করব যে কোন সাপ্লায়ারটা আমি নেব। তো এখানে একটা লজিক্যাল স্টেপ থাকে, লজিক্যাল প্রসেস থাকে ফাইনাল ডিসিশন অবধি পৌঁছানোর। তারপর আমি বেস্ট অপশনটা সিলেক্ট করব। এটার অ্যাডভান্টেজ কি, এটা একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ,
এটা প্রসেস ফলো করা হয়, ফিক্সড প্রসেস, এর জন্য এটাতে আউটকামস ভালো হয় আর রিস্ক কম থাকে। এবার প্ল্যানিং এর পরে সেকেন্ড অপশন, সেকেন্ড ফাংশন কি ছিল আমাদের পিওএসডিসি। প্ল্যানিং এর পরে আমার ম্যানেজমেন্টের সেকেন্ড ফাংশন হচ্ছে অর্গানাইজিং। তো হোয়াট ইজ অর্গানাইজিং? আমাদের প্ল্যানিং অবধি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা অর্গানাইজিং এসেছি। অর্গানাইজিং মানে কি? অর্গানাইজিং ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং অ্যান্ড অ্যালোকেটিং ওয়ার্ক, অথরিটি অ্যান্ড রিসোর্সেস। তো অর্গানাইজিং হচ্ছে বেসিক্যালি তো অর্গানাইজিং কি? প্রথমে আমরা প্ল্যান করব, তারপর আমরা অর্গানাইজ করব। তো অর্গানাইজিং মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা, কাজ, অথরিটি আর রিসোর্স অ্যালোকেট করা। এর অবজেক্টিভ কি অর্গানাইজেশনের? কোঅর্ডিনেশন, অ্যাচিভমেন্ট, রেসপন্সিবিলিটিস ডিফাইন করা, ডুপ্লিকেশন অ্যাভয়েড করা আর এফিশিয়েন্সি ইমপ্রুভ করা। Now what are the characteristics of organizing? এখানে বেসিক্যালি অ্যাকচুয়ালি করা কি হয়? ফার্স্ট এখানে ডিভিশন অফ ওয়ার্ক ফলো করা হয়, মানে প্রপারলি ডিফাইন করা হয় যে কে কি কাজ করবে। কেউ তার ডিভিশনের বাইরে গিয়ে কাজ করবে না। যেমন যে এইচআর, সে শুধু এইচআর এর কাজ দেখবে, যে মার্কেটিং এ আছে সে শুধু মার্কেটিং এর কাজই দেখবে, ও এক্সট্রা কাজ করবে না। এখানে প্রপার ডিভিশন থাকে কার কতটুকু কাজ। কোঅর্ডিনেশন করতে সুবিধা হয় অ্যাক্টিভিটিস গুলো। অথরিটি রিলেশনশিপস ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, কে কাকে রিপোর্ট করবে। একটা গোল ওরিয়েন্টেড স্ট্রাকচার ফলো করা হয়, আর এটা একটা ডাইনামিক প্রসেস, রোজই এটার মধ্যে অ্যাডাপ্টেশন করতে হয়। তো বেসিক্যালি অর্গানাইজিং কেন দরকার? টু ক্রিয়েট এ অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক। এবার অর্গানাইজেশন কত রকমের হয়? ফর্মাল অর্গানাইজেশন আর ইনফর্মাল অর্গানাইজেশন। তো ফর্মাল অর্গানাইজেশন কি? Formal organization is officially established structure with defined authority and responsibilities. মানে যেটা অফিশিয়াল, অফিশিয়ালি যে স্ট্রাকচারটা বানানো হয়, অফিশিয়ালি যে অথরিটি আর রেসপন্সিবিলিটিস গুলো দেওয়া হয়, ওটা হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন। এখানে সবার রোলস ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, একটা হায়ারার্কিয়াল অথরিটি থাকে, যেমন এক্সিকিউটিভ রিপোর্ট করবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিপোর্ট করবে ম্যানেজারকে, ম্যানেজার রিপোর্ট করবে সিনিয়র ম্যানেজারকে। এরকম একটা প্রপার হায়ারার্কি থাকে। তারপর এখানে কিছু ফিক্সড রুলস এন্ড প্রসিডিওরস থাকে যেগুলো সবাইকে ফলো করতে হয়। তারপর অফিসিয়াল কমিউনিকেশন চ্যানেলস এক্সিস্ট করে, যেমন অফিসিয়াল ইমেল আইডিস এক্সিস্ট করে, ওইগুলোর থ্রুতেই শুধু অফিসিয়াল কমিউনিকেশন কনভে করা যায়। অ্যাডভান্টেজেস কি ফর্মাল অর্গানাইজেশনের? এখানে হাই ডিসিপ্লিন থাকে, কোঅর্ডিনেশন খুব ভালো থাকে, আর ডিউটিস এর ব্যাপারে একদম প্রপার 100% ক্ল্যারিটি থাকে। নেক্সট আমার আসছে ইনফর্মাল অর্গানাইজেশন। ইনফর্মাল অর্গানাইজেশন কি? Informal organization develops naturally among employees based on social relationships. মানে এটা কোনো ফর্মাল স্ট্রাকচার না, এখানে কোনো রিটেন রুলস এন্ড রেগুলেশনস থাকে না। সোশিয়াল রিলেশনশিপ, একটা ফর্মাল অফিসের ভিতরে এমপ্লয়ীদের মাঝখানে যা সোশিয়াল রিলেশনশিপ ক্রিয়েট হয় ন্যাচারালি, ওটা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। যেমন আমার বসের সাথে আমার খুব ভালো রিলেশন, আমরা ফ্রেন্ডস, তো ওটা একটা ইনফর্মাল অর্গানাইজেশন। তো এখানে ফিচার্স কি? এটা পার্সোনাল রিলেশনশিপ বেসড থাকে, এখানে ইনফর্মাল কমিউনিকেশন হয়, আমরা গসিপিংও করি, সোশ্যাল ইন্টারাকশন হয়। এটার অ্যাডভান্টেজ কি? কমিউনিকেশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটা আমার ইমেইল করে পাঠাতে হবে এটা আমি মুখে বলে দিতে পারি, তাড়াতাড়ি হবে, কারণ আমার বসের সাথে আমার রিলেশন খুব ভালো। আমি মুখে বলে রাখবো আর অফিসিয়ালি একটা ইমেল পরে পাঠিয়ে দেবো, বাট আমার বসকে আমি আগেই জানিয়ে দেবো, কমিউনিকেশন তাড়াতাড়ি হবে। এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন হাই থাকবে, এমপ্লয়িরা সোশিয়ালি যদি হ্যাপি থাকে তাহলে ওদের স্যাটিসফ্যাকশন ভালো থাকবে, আর কোঅপারেশন বেটার হবে। ডিসঅ্যাডভান্টেজ কি? রিউমার্স মানে গসিপের টাইমে রিউমার স্প্রেড হতে পারে, ফলস ইনফরমেশন স্প্রেড হতে পারে, আর দেয়ার মে বি রেজিস্ট্যান্স টু ম্যানেজমেন্ট। কারণ কি?
সোশ্যাল রিলেশনশিপস খুব ভালো, গসিপ করতে খুব পছন্দ করে, তো ম্যানেজমেন্টের প্রতি রেজিস্ট্যান্স থাকতে পারে, কারণ খুব বেশি কমফোর্টেবল হয়ে গেছে ইনফর্মালি। এবার আমরা আসছি কোথাও আরেকটা নিউ টপিক, এটা হচ্ছে স্পান অফ ম্যানেজমেন্ট। Span of management কি? It refers to the number of subordinates supervised by one manager. মানে একটা ম্যানেজার কজন সাবঅর্ডিনেটকে ম্যানেজ করছে, ওটা হচ্ছে স্পান অফ ম্যানেজমেন্ট। So there are two types of span. First is the narrow span, next is the wider span. তো ন্যারো স্পান যেটা হয় এটা টল হয়, ওয়াইডার স্পান যেটা হয় এটা শর্ট হয়। ন্যারো স্পান বলতে যেমন একজন ম্যানেজার শুধু একজন সাবঅর্ডিনেটকে দেখছে, ওই সাবঅর্ডিনেট আবার আরেকজন সাবঅর্ডিনেটকে দেখছে, তো এটা ন্যারো স্পান। আর ওয়াইডার স্পান কোন সময় হবে, যেমন একজন ম্যানেজার 10 জন এমপ্লয়িকে সুপারভাইজ করছে, এটা ওয়াইডার স্পান। স্পান অফ ম্যানেজমেন্ট কেন দরকার? ইট এফেক্টস দ্য সুপারভিশন এন্ড অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি। So what are the factors affecting the span of management? Sorry, একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। তো ফ্যাক্টরস এফেক্টিং স্পান অফ ম্যানেজমেন্ট, আমরা কি করে ডিসাইড করব যে কোন স্পানটা আমার ইউজ করা উচিত, ওয়াইডার স্প্যান বেটার না ন্যারো স্প্যান বেটার? এটা তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তো কোন ফ্যাক্টরস গুলোর উপর আমরা এটা ডিসাইড করব? ফার্স্ট ইজ নেচার অফ ওয়ার্ক, মানে কাজের ধরনটা কি, কি কাজ করছি এখানে আমি। ম্যানেজারের এবিলিটি, মানে ম্যানেজারের কতটুকু ক্ষমতা আছে, ম্যানেজার কি অনেকগুলো মানুষকে সুপারভাইজ করতে পারবে না কম মানুষকে সুপারভাইজ করতে পারবে, ম্যানেজারের এবিলিটি। নেক্সট হচ্ছে এমপ্লয়ি কম্পিটেন্স, তো যাদেরকে সুপারভাইজ করবে ওদের স্কিলস কতটুকু আছে, যদি স্কিল সেট বেশি থাকে তাহলে ওয়াইডার স্প্যানেও ভালো কাজ করতে পারবে, যদি স্কিল সেট কম থাকে আর খুব বেশি ডাইরেক্ট সুপারভিশন দরকার হয় তাহলে ন্যারো স্প্যান লাগবে, মানে ওর ম্যানেজারের বেশি ইন্টারেস্ট লাগবে, ওর ম্যানেজারের বেশি টাইম লাগবে। এমপ্লয়ি কম্পিটেন্সের উপর ডিপেন্ড করবে। তারপর ডিগ্রি অফ ডেলিগেশন, মানে কাকে কতটুকু অথরিটি বা পাওয়ার দেওয়া হয়েছে এটার উপর ডিপেন্ড করবে। অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি ওটার উপর ডিপেন্ড করবে। কমিউনিকেশন সিস্টেম কি সেটার উপরে ডিপেন্ড করবে, যেখানে কি ওপেন কমিউনিকেশন ফস্টার করা হয় নাকি খুবই স্ট্রিক্ট ক্লোজ ডোর পলিসি ফলো করা হয়। ওপেন কমিউনিকেশন মানে কি, anytime you can talk to your boss. এবার আমরা বুঝবো what is the difference between narrow versus wide span of control. narrow span এ কি হয়, wider span এ কি হয়? তো narrow span এ সাবঅর্ডিনেটস এর সংখ্যা কম থাকে, fewer subordinates, আর wider span এ কি হয়, সাবঅর্ডিনেটস এর সংখ্যা বেশি থাকে, more subordinates. ন্যারো স্প্যানে কি হয়, ক্লোজ সুপারভিশন হয়, একজন ম্যানেজারের আন্ডারে দুইজন এমপ্লয়ি আছে, তো দুজনকেও অনেক সময় দিতে পারবে। ওয়াইডার স্প্যানে কি হয়, লেস সুপারভিশন হয়, একজন ম্যানেজারের আন্ডারে 10 জন এমপ্লয়ি কাজ করছে, দিনের 24 ঘন্টা তো ওর জন্য 24 ঘন্টাই থাকছে, তো প্রত্যেককে পার্সোনাল লেভেলে লেস সুপারভিশন দিতে পারবে। ন্যারো স্প্যানে কি হয়, মোর ম্যানেজারিয়াল লেভেল, ওখানে লম্বা একটা স্ট্রাকচার ফর্ম হয়, আমি তো বললাম কেন, কারণ কি এমপ্লয়ি সংখ্যা তো 10ই, এই 10 জনকে আমি 10টা লেভেলে যদি রাখি তাহলে এটা ন্যারো স্প্যান হয়ে যাবে, ম্যানেজারিয়াল লেভেলস বেশি,
ওয়াইডার স্প্যানে কি হয়, ফিউয়ার ম্যানেজারিয়াল লেভেলস, মানে একজন ম্যানেজারই 10 জনকে হ্যান্ডেল করে নিচ্ছে, ওই 10 জন সেম লেভেলে। ন্যারো স্প্যানে কি হয়, ওখানে বেটার কন্ট্রোল হয়, কারণ কি বেশি মানুষকে কন্ট্রোল করতে হয় না, সেজন্য কন্ট্রোলটা বেটার হয়। আর ওয়াইডার স্প্যানে কি হয়, কমিউনিকেশন ফাস্টার হয়, কিন্তু কন্ট্রোলটা বেটার হয় না। ন্যারো স্প্যানে কি হয়, কমিউনিকেশন স্লো হয়, কারণ কি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যায় মেসেজটা। আর ওয়াইডার স্প্যান অফ কন্ট্রোলে কি হয়, ফাস্টার কমিউনিকেশন হয়, কারণ কি একবারে সব লেভেলের ওদেরকে ইনফরমেশন দিয়ে দেয় ম্যানেজার। তো ন্যারো স্প্যানে হাই কস্ট হয়, কারণ কি লেভেলস বেশি ম্যানেজারিয়াল। ওয়াইডার স্প্যানে লোয়ার কস্ট হয়, কারণ কি ম্যানেজারিয়াল লেভেলস কম। নেক্সট আমরা আসছি ডিপার্টমেন্টেশন। ডিপার্টমেন্টেশন মানে কি, ডিপার্টমেন্ট মানে কি আলাদা আলাদা ফাংশনস, যেমন মার্কেটিং, এইচআর। তো ডিপার্টমেন্টেশন ইজ দ্য প্রসেস অফ গ্রুপিং অ্যাক্টিভিটিস ইনটু ডিপার্টমেন্টস। মানে ডিপার্টমেন্ট ফর্ম কিভাবে করা হয়, ওই প্রসেসটাকেই বলে ডিপার্টমেন্টেশন। তো অবজেক্টিভ কি ডিপার্টমেন্টেশনের, স্পেশালাইজেশন ওয়াইজ গ্রুপ ক্রিয়েট করা, কোঅর্ডিনেশন এনশিওর করা, বেটার কন্ট্রোল করা, আর এফিসিয়েন্সি ইমপ্রুভ করা। তো ডিপার্টমেন্টেশনও বিভিন্ন রকমের হয়। তা আমরা এখন পড়বো ফাংশনাল ডিপার্টমেন্টেশন কাকে বলে, মানে ফাংশনাল স্ট্রাকচার। তো যখন ডিপার্টমেন্টস আর ফর্মড অ্যাকর্ডিং টু ফাংশনস, ওটাকে বলে ফাংশনাল ডিপার্টমেন্টেশন। যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট। এইচআর ডিপার্টমেন্টে সব এইচআর এর ওরাই থাকে, ওখানে প্রোডাকশন থেকে কেউ থাকে না। তো এটা একটা স্পেশালাইজড ডিপার্টমেন্ট হয়ে যায়, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্পেশালাইজেশন। এটার অ্যাডভান্টেজ কি, এটাই আমরা স্পেশালাইজেশন ওয়াইজ ডিপার্টমেন্ট পাই। এইচআর সম্বন্ধে যদি আমার কোনো কাজ থাকে, আমি এইচআর ডিপার্টমেন্টে চলে যাব, আমি জানি আমার কোনো কনফিউশন হবে না, এফিসিয়েন্সি বাড়ে কাজের স্পেশালাইজেশনের কারণে, আর এক্সপার্ট সুপারভিশন থাকে। ডিসঅ্যাডভান্টেজটা কি, কোঅর্ডিনেশন প্রবলেমস হতে পারে বিটুইন ডিপার্টমেন্টস, তারপর ডিপার্টমেন্টাল কনফ্লিক্টস হতে পারে, মার্কেটিং ডিপার্টমেন্টে ওদের সাথে মেবি ফাইন্যান্সের ডিপার্টমেন্টে ওদের বনে না, তো কাজে দেরি হতে পারে তাহলে। এবার আরেক রকম ভাবেও হতে পারে, প্রোডাক্ট ডিপার্টমেন্টেশন হতে পারে, মানে ডিপার্টমেন্ট বেসড অন প্রোডাক্ট লাইনস। যেমন একটা কোম্পানিতে ইলেকট্রনিক্স ডিভিশন আলাদা, অটোমোবাইল ডিভিশন আলাদা, এরকমও হতে পারে। এর অ্যাডভান্টেজ কি, প্রোডাক্টের উপর ওদের স্পেশালাইজেশন থাকে। আগেরটা কি ছিল, ফাংশনের উপর স্পেশালাইজেশন ছিল, যেমন এইচআর ফাংশন স্পেশালাইজেশন। এখানে কি হচ্ছে, প্রোডাক্টের উপর স্পেশালাইজেশন থাকে। যেমন ইলেকট্রনিক্স ডিভিশনে যারা কাজ করে, ওরা ইলেকট্রনিক্স ডিভিশন সম্বন্ধে স্পেশালাইজড। অটোমোবাইলে যারা কাজ করে, ওরা অটোমোবাইল নিয়ে স্পেশালাইজড। এতে কি হয়, বেটার অ্যাকাউন্টেবিলিটি হয়। ইলেকট্রনিক্স ডিভিশনে যদি কোনো সমস্যা হয়, তুমি জানো ইলেকট্রনিক্স ডিভিশনের কাউকে গিয়ে মানে এটা জিজ্ঞেস করতে হবে যে কেন হয়েছে, অটোমোবাইল ডিভিশনের ওরা অ্যান্সার দেবে না। এরপর আরেকটা কি হতে পারে, টেরিটোরিয়াল ডিপার্টমেন্টেশন। টেরিটরি মানে কি, ফিজিক্যাল স্পেস অর জিওগ্রাফিক্যাল স্পেস। তো হিয়ার ডিপার্টমেন্টস আর বেসড অন জিওগ্রাফিক্যাল এরিয়াস। তো এটার অ্যাডভান্টেজ কি, এটা কেন করা হয়, লোকাল রেসপন্সিভনেস বেড়ে যায়, বেটার রিজিওনাল কন্ট্রোল হয়। যেমন আমেরিকায় বসে তুমি মুম্বাইয়ের অফিস তো কন্ট্রোল করতে পারবে না, মুম্বাইয়ের থেকেই তোমার মুম্বাইয়ের অফিস কন্ট্রোল করতে হবে, নর্থ ইস্টের থেকে তুমি নর্থ ইস্ট কন্ট্রোল করতে পারবে বেটার। তো রিজিওনাল কন্ট্রোলটা বেটার হয়, লোকাল রেসপন্সিভনেস বাড়ে, লোকাল মানুষ বেটার কাজ করতে পারে। তারপর হতে পারে কাস্টমার ডিপার্টমেন্টেশন, মানে ডিপার্টমেন্ট বেসড অন কাস্টমার গ্রুপস। যেমন এইচডিএফসি ব্যাংকের আছে, ওদের ডিফারেন্ট কাস্টমার গ্রুপস আছে, রিটেল কাস্টমার্স,
কর্পোরেট কাস্টমার্স, রিটেল কাস্টমার্সদের জন্য আলাদা সার্ভিস, কর্পোরেট কাস্টমার্সদের জন্য আলাদা সার্ভিস, ইভেন প্রোডাক্টসও, এগুলো আলাদা ডিপার্টমেন্ট। তারপর কি আরেকটা টাইপ আছে, ফোর্থ টাইপ, প্রসেস ডিপার্টমেন্টেশন। এটা কি, এখানে কি হচ্ছে, ডিপার্টমেন্টস এর বেসড অন প্রোডাকশন প্রসেসেস, যেমন কাটিং ডিপার্টমেন্ট, অ্যাসেম্বলিং ডিপার্টমেন্ট, প্যাকেজিং ডিপার্টমেন্ট আলাদা একটা ফ্যাক্টরিতে। যেখানে প্যাকেজিং হচ্ছে ওখানে শুধু প্যাকেজিংই হচ্ছে। একটা অ্যাসেম্বলি লাইন, অ্যাসেম্বলি লাইন কোথায় হয়, যেখানে মাস ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্টস হয়, যেমন মোবাইল ফোন বা ল্যাপটপ, এসব প্রোডাকশনে এটা আমরা দেখতে পাই প্রসেস ডিপার্টমেন্টেশন। এখন আমরা বুঝবো অথরিটি আর রেসপন্সিবিলিটির মধ্যে কি সম্পর্ক। অথরিটি মানে কি, ইট ইজ দ্য রাইট টু মেক ডিসিশনস এন্ড ইস্যু অর্ডারস। অথরিটি মানে হচ্ছে বেসিক্যালি ডিসিশন মেকিং পাওয়ার অথবা অর্ডার ইস্যু করার পাওয়ার। রেসপন্সিবিলিটি মানে কি, ইট ইজ অ্যান অব্লিগেশন টু পারফর্ম দ্য অ্যাসাইন্ড ডিউটিস। মানে তোমার একটা কর্তব্য যে এই কাজটা তোমার কমপ্লিট করতে হবে, যেটা তোমাকে অ্যাসাইন করা হয়েছে। তো অথরিটি আর রেসপন্সিবিলিটি শুড বি অলওয়েজ ব্যালেন্সড। এবার আমরা দুটো রকমের অথরিটি করব। ফার্স্ট হচ্ছে লাইন অথরিটি, তারপর হচ্ছে স্টাফ অথরিটি। লাইন অথরিটিতে কি হচ্ছে, দেয়ার ইজ ডাইরেক্ট অথরিটি ওভার সাবঅর্ডিনেটস, মানে একটা কমান্ড রিলেশনশিপ থাকে। আর লাইন ম্যানেজারের কাছে ডিসিশন মেকিং পাওয়ার থাকে। লাইন ম্যানেজার যা কমান্ড দেবে ওয়ার্কাররা সেটা ফলো করবে, আর লাইন ম্যানেজারে আলটিমেট ডিসিশন বানাবে। এটার এক্সাম্পল আমরা কোথায় দেখতে পাই, যেমন একটা ফ্যাক্টরিতে যারা মানে ডেইলি ওয়েজ ওয়ার্কার হিসেবে কাজ করছে, ওদের একজন লাইন ম্যানেজার থাকে যে ওদেরকে বলে দেয় যে আজকের দিনে তোমাদের এই কাজ করতে হবে। ওরা কমান্ড দেয়, ওরা খালি ফলো করে। তারপর নেক্সট দিন লাইন ম্যানেজার আবার বলবে যে আজকে তোমার এতটা ইউনিট প্রোডাকশন করতে হবে। তো লাইন ম্যানেজারই সব ডিসিশন বানায় এখানে। স্টাফ অথরিটি কি, স্টাফ অথরিটি হচ্ছে অ্যাডভাইসারি অথরিটি হু অ্যাসিস্ট দ্য লাইন ম্যানেজার্স, যেমন এইচআর স্পেশালিস্ট, লিগ্যাল অ্যাডভাইসার, ওরা হচ্ছে স্টাফ অথরিটি। মানে ওদের অথরিটি আছে ওই লাইন ম্যানেজারদের উপর, ওরা লাইন ম্যানেজারদেরকে অ্যাডভাইস দেয়, কমান্ড করে না। Now what is delegation of authority? So delegation মানে হচ্ছে বেসিক্যালি ট্রান্সফারিং অথরিটি টু সাবঅর্ডিনেটস ফর টাস্ক পারফরম্যান্স। ডেলিগেশন মানে কি, অথরিটিটা ট্রান্সফার করা, মানে আমার আন্ডারে যারা কাজ করছে ওদেরকে কিছু পাওয়ার দেওয়া যাতে ওরা ওদের কাজটা কমপ্লিট করতে পারে, আমার উপর ডিপেন্ডেন্ট না থেকে। মানে প্রত্যেকটা কথা আমাকে জিজ্ঞেস করে করতে হবে না, ওরা নিজের থেকেও কিছু করতে পারবে, ওদেরকে এম্পাওয়ার করা। এটার এলিমেন্টস কি কি, অ্যাসাইনমেন্ট অফ ডিউটিস, গ্রান্টিং অথরিটি এন্ড ক্রিয়েটিং এন অ্যাকাউন্টেবিলিটি। মানে প্রথমে আমি অ্যাসাইন করব যে তোমার এই ডিউটি, তারপর ওদেরকে আমি কিছু পাওয়ার দেবো যে হ্যাঁ তোমার এতটুকু ডিসিশন মেকিং পাওয়ার আছে। তারপর আমি ওদেরকে অ্যাকাউন্টেবল বানাবো যে হ্যাঁ এটার জন্য তুমিই দায়ী, এটা ঠিক হোক ভুল হোক এটা তোমার দায়িত্ব এখন। এতে অ্যাডভান্টেজ কি হয়, ডিসিশন ফাস্টার হয়, কারণ কি ও নিজের ডিসিশন নিজে নিয়ে নিতে পারে। ম্যানেজারিয়াল ডেভেলপমেন্ট হয়, ওর মধ্যে ম্যানেজারের কোয়ালিটিস ডেভেলপ হবে এমপ্লয়িটার মধ্যে। আর রিডিউস হয় ম্যানেজারের ওয়ার্কলোড, ম্যানেজারের একটু ওয়ার্কলোড কমে যায়, কারণ ও যদি আমাকে সব কথা একটা একটা করে জিজ্ঞেস করে তাহলে আমার ওয়ার্কলোড বেড়ে যাবে।
আমি ওকে একটু পাওয়ার দিয়ে দিলাম, ও নিজের থেকে করতে পারবে, ও খুশি হবে, আমার একটু কাজ কমবে। Now what are the principles of effective organizing? কি কি প্রিন্সিপালস আছে অর্গানাইজিং এ? ফার্স্ট হচ্ছে ইউনিটি অফ কমান্ড, যে একজনই থাকবে আমার অথরিটি, যে আমাকে কমান্ড দেবে, আমি যার অর্ডার মানবো। মানে প্রত্যেকটা এমপ্লয়ের একজন করে রিপোর্টিং ম্যানেজার থাকবে, ওর থেকেই ও কমান্ড নেবে, অন্য কারোর থেকে না। একটা স্কেলার চেইন ফরমেশন হবে, যেমন আমি আমার বসকে রিপোর্ট করছি, আমার বস তার বসকে রিপোর্ট করছে, তার বস তার বসকে রিপোর্ট করছে, তো প্রত্যেকে একজনকেই রিপোর্ট করছে, একটা লম্বা একটা সিঙ্গুলার চেইন ফরমেশন হবে। তারপর কি ডিভিশন অফ ওয়ার্ক, প্রত্যেকের কাজ প্রপারলি ডিভাইড করা থাকবে, একজন আরেকজনের কাজ করবে না। তারপর কি অথরিটি রেসপন্সিবিলিটি ব্যালেন্স, যার যতটা অথরিটি তার ততটা রেসপন্সিবিলিটি। কথায় বলে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, তো এটা সিমিলারই। তো অথরিটি যার আছে তার রেসপন্সিবিলিটিও আছে, এটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে। তারপর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা স্টেক হোল্ডারের মাঝে কোঅর্ডিনেশন থাকতে হবে। এন্ড দ্য প্রসেস শুড বি ফ্লেক্সিবল ইন নেচার, রিজিড স্ট্রাকচার বানালে হবে না। এন্ড ইট শুড বি সিম্পল স্ট্রাকচার, কোনো কনফিউশন যাতে ক্রিয়েট না হয়। আর যার যেটা স্পেশালাইজেশন তাকে সেই কাজটাই দেওয়া হবে, যাতে ওটাতেও আরো স্পেশালাইজ করতে পারে। তারপর আমি আসছি অর্গানাইজেশনাল কালচারে। অর্গানাইজেশনাল কালচার কি? ইট রেফার্স টু দ্য শেয়ার্ড ভ্যালুজ, বিলিফস, নর্মস এন্ড প্র্যাকটিসেস। তো অর্গানাইজেশনাল কালচার মানে বেসিক্যালি কি, পুরোটা অর্গানাইজেশনের মধ্যে শেয়ার্ড ভ্যালুজ, বিলিফস, নর্মস আর প্র্যাকটিসেস যেগুলো ফলো করা হয়, ওটা হচ্ছে অর্গানাইজেশনাল কালচার। তো এটা একটা বেসিক্যালি শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং আর বেসিক বিহেভিয়ারাল স্ট্যান্ডার্ড যেটা সবাই ফলো করে, এটা অর্গানাইজেশনের একটা আইডেন্টিটি। যেমন গুগল খুব ইনক্লুসিভ কালচার, মাইক্রোসফটের খুব ইনক্লুসিভ কালচার, তো এটা অর্থাৎ পুরোটা অর্গানাইজেশনের একটা আইডেন্টিটি। তো ইন্ডিয়াতেও এটাই আইডেন্টিটি পাবে, ইউএসএ তে গেলেও সেম আইডেন্টিটি পাবে, অস্ট্রেলিয়া গেলেও সেম আইডেন্টিটি পাবে। তো অর্গানাইজেশনাল কালচার পজিটিভ হওয়া কেন দরকার? ইট ইমপ্রুভস এমপ্লয়ি মোটিভেশন, অর্গানাইজেশনাল স্টেবিলিটি বাড়ায়, আর এমপ্লয়ীদের পারফরমেন্সও বেটার করে। এবার আমরা এসেছি আরেকটা টপিকে, অর্গানাইজেশনাল চার্ট। অর্গানাইজেশনাল চার্ট মানে কি? ইট ইজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার। মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কিরকম, কারা কারা স্টেক হোল্ডার, কে কাকে রিপোর্ট করছে, কিভাবে কমিউনিকেশন হচ্ছে, এটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করলে ওটাকে বলে অর্গানাইজেশন চার্ট। তো ইট ইজ অফ থ্রি টাইপস, ভার্টিক্যাল চার্ট, হরাইজন্টাল চার্ট এন্ড সার্কুলার চার্ট। তারপর আমাদের আছে অর্গানাইজেশন ম্যানুয়ালস। Organizational manual is a document which contains the policies, procedures, responsibilities and the organizational rules. এটা একটা রিটেন ডকুমেন্ট থাকে। তো অর্গানাইজেশনাল চার্ট আর ম্যানুয়াল কেন দরকার? এটা আমাদের একটা অপারেশনাল ক্ল্যারিটি প্রোভাইড করে। যখন কোনো একটা নিউ এমপ্লয়ি জয়েন করে অর্গানাইজেশনে, তখন তাকে এটা দেখালে সে অর্গানাইজেশনের ওয়ার্কিং এর ব্যাপারে পুরো জানতে পারবে, একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। তারপর এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন্স। প্রথম 7টা কোয়েশ্চেন 2 মার্কসের, তারপরের 3টা কোয়েশ্চেন হচ্ছে 5 মার্কসের জন্য। ডিফাইন প্ল্যানিং, হোয়াট ইজ ফোরকাস্টিং, ডিফাইন এমবিও, হোয়াট ইজ ফর্মাল অর্গানাইজেশন, ডিফাইন ডেলিগেশন, হোয়াট ইজ স্প্যান অফ কন্ট্রোল, state 2 advantages of departmentalization, explain the nature and importance of planning, discuss the decision-making process in detail, explain the different types of departmentation with advantages and disadvantages.
এখানে ডিপার্টমেন্টালাইজেশন আর ডিপার্টমেন্টেশন ইজ ইকুইভ্যালেন্ট, দুটোটার মিনিং সেম। এবার আমি চার্টের এক্সাম্পল দেখি পাই কিনা, অর্গানাইজেশন চার্টের। তো বেসিক্যালি ভার্টিক্যাল চার্টে শুধু ভার্টিক্যালি রিলেশনশিপ গুলো শো করা হয়, হরাইজন্টাল চার্টে হরাইজন্টালি শো করে, আর সার্কুলার চার্টে এটা দূরের থেকে দেখতে একটা সার্কেলের মতো লাগে বেসিক্যালি। তিনটার মানে সেইমই, খালি দেখতে ডিফারেন্ট টাইপ, বাট রিপ্রেজেন্টেশন সেইমই। তো এখানে আমাদের ব্লক 2 কমপ্লিট। আমি দেখছি এসএলএম এ কিছু বাদ গেছে কিনা। এটা আমাদের ব্লক 2। এখানে প্ল্যানিং তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফুলে এখানে একটু বাদ জানি এমডিও হয়েছে। অর্গানাইজিং ও স্প্যান অফ ম্যানেজমেন্ট অবধি কমপ্লিট হয়েছে। এই যে ডিসিশন মেকিং মডেলস এর মধ্যে আরো দুটো মডেল আছে, একটা হচ্ছে বাউন্ডেড রেশনালিটি মডেল আর একটা হচ্ছে হিউরিস্টিক মডেল। বাউন্ডেড রেশনালিটি মডেলে বেসিক্যালি কি হয়, যে ওখানে অ্যাজিউম করা হয় যে মানুষের কাছে কোনো সময় ফুল ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে না, তো তখন মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করলে শুধু হয়ে যায়। যেমন একটা এইচআর ম্যানেজার কোনো সময় একদম পারফেক্ট ক্যান্ডিডেটের জন্য ওয়েট করে না, যে ক্যান্ডিডেটটা মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করে তাকেই রিক্রুট করে নেয়, তাকেই সিলেক্ট করে নেয়। তো ওটা বাউন্ডেড রেশনালিটি মডেলের একটা এক্সাম্পল। অর্গানাইজেশন চার্টে চলে যাচ্ছি এখন। এখানে ডায়াগ্রাম সহ বোঝানো আছে ডিপার্টমেন্টেশন কত রকমের হয়, ডিপার্টমেন্টালাইজেশন। দুইটা ওয়ার্ডের মানে সেম। এখানে লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশনের ডায়াগ্রাম দেওয়া আছে। চার্ট এন্ড ম্যানুয়াল। টাইপস অফ ম্যানুয়াল কি কি? পলিসি ম্যানুয়াল, অপারেশনস হ্যান্ডবুক, অর্গানাইজেশনাল ম্যানুয়াল, রুলস এন্ড রেগুলেশনস ম্যানুয়াল এন্ড ডিপার্টমেন্টাল ম্যানুয়াল। এগুলো পড়তে হবে টাইপস অফ ম্যানুয়াল কি কি। Advantages and limitations of manuals.
বাস এখানে শেষ হয়ে গেছে ইউনিট সরি ব্লক 2। তো আজকে এখানে অবধি। নেক্সট দিন আমরা ব্লক 3 স্টার্ট করব।